সুপ্রিয় দর্শক, আজও আমার সঙ্গে একজন আছেন। আজ তার মুখোমুখি হব। তিনিও আপনাদের অনেকের পরিচিত মুখ। বিশেষ করে যারা সচিবালয় অঙ্গনে আছেন, বিশেষ করে সরকারি কর্মকর্তারা, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, আমাদের সাংবাদিকরা তো বটেই, সারা বাংলাদেশের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যাকে এক নামেই চেনেন। আমি আজ তার মুখোমুখি হচ্ছি। তিনি আর কেউ নন, আমাদের উবাইদুল্লাহ বাদল। উবাইদুল্লাহ বাদল, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। উবাইদুল্লাহ বাদলের পরিচিতি হলো যে এখন উবাইদুল্লাহ বাদল দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি। আমি ঠিক বলে থাকি? আর উবাইদুল্লাহ বাদল দীর্ঘদিন সাংবাদিকতা পেশা আছেন। সচিবালয় বিটের বর্তমান সময়কার একেবারে সেরা রিপোর্টার, 1 নাম্বার রিপোর্টার উবাইদুল্লাহ বাদল। আমাদের ছোট ভাই, আমাদের অনুজ অত্যন্ত প্রফেশনাল একজন সাংবাদিক। তো সে প্রায় সময় চাঞ্চল্যকর নিউজ করে, সারা জন নিউজ করে থাকে। তো আজকে তার একটি রিপোর্ট আমার খুব ভালো লেগেছে এবং এই রিপোর্টটি এখনকার বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক এবং একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উনি নিয়ে কাজ করেছেন। আমরা উবাইদুল্লাহ বাদলের রিপোর্টটা আমার ধারণা ইতিমধ্যে আজকে অনেকে পড়েছেন। এটি টক অফ দ্য কান্ট্রি ছিল, বিশেষ করে প্রশাসন পাড়ায় তো আজকে রিপোর্টটা খুবই আলোচিত ছিল। রিপোর্টের শিরোনাম হলো ভুয়া সনদে চাকরির পর জারি হতো গেজেট, মুক্তিযোদ্ধা কোটায় ৭৯,২৩৫ জনের চাকরি। এই রিপোর্টে হাইলাইটস করা হয়েছে দুইটা বিষয়। প্রথমত হলো ২৮তম বিসিএস থেকে শুরু করে ৩৩তম বিসিএস পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় যেসব চাকরি হয়েছে তার বেশিরভাগই ভুয়া সনদ। তো আমি রিপোর্টটি দুইটা প্যারা একটু পড়ে শোনাই, তারপরে আমরা আলোচনায় ঢুকবো। রিপোর্টে বলা হয়েছে যে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ২০১০ সালে সাধারণ কোটায় চাকরির আবেদন করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছিলেন মাসুদুর রহমান, শাম্মী আক্তার ও বেগম ফারজানা শাহ, কিন্তু তারা আজ পর্যন্ত সনদ জমা দেননি। একই পদে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে জাফর ইকবাল, নন্দগোপাল রায়, আব্দুল রহিম হাওলাদারও চাকরি পেয়েছিলেন উপযুক্ত সনদ ছাড়াই। তারাও গত ১৫ বছরে মুক্তিযোদ্ধার সনদ জমা দিতে পারেননি। বাহ! এমনকি এই ৬ কর্মকর্তার চাকরির মূল আবেদনপত্র খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় খুঁজে পাওয়া যায় না, বা যাচ্ছে না আর কি, কিন্তু তারা বহাল তবিয়ে চাকরি করছেন। এরকম অনেক বর্ণনা দেওয়া আছে। আমি রিপোর্টটি অনেক বড়, যারা পড়েননি তারা পড়ে নিতে পারেন। তো আমরা রিপোর্টের আলোচনা আসি। ওবায়দুল্লাহ বাদল, আমরা দেখেছি প্রশাসনে এটা একটা, আপনি কতগুলো উদাহরণ সামনে এনেছেন, কিন্তু আমরা জানি যে প্রশাসনের অনেক অনেক ডাকসাইটি অফিসার চাকরি জীবনে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব থাকা অবস্থায় তারাও হঠাৎ নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে হাজির করেছিলেন এবং মুক্তিযোদ্ধার সনদ দিয়েছিলেন চাকরির শেষ দিকে এসে, এবং সেই সনদ বলে তারা অতিরিক্ত সময় চাকরিও করেছেন। আপনি পুরো বিষয়টা কিভাবে দেখেন? ধন্যবাদ জনাব বি এম জাহাঙ্গীর ভাই। আসলে সচিবালয় বিটে যাদেরকে দেখে আমি এই বিটের প্রতি আকৃষ্ট হই এবং প্রশাসন নিয়ে কাজ করতে চাই, তাদের মধ্যে আমার অন্যতম অগ্রজ এবং আমার অভিভাবক তুল্য, যার কাছ থেকে আমি প্রশাসনিক রিপোর্ট লেখা শিখেছি হাতে কলমে। দর্শক নিশ্চয়ই আপনারা যারা আমাকে চিনেন তারা জানবেন যে আমি যুগান্তরে ২০১৪ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৮ বছর আমি যুগান্তরে সচিবালয় বিটে জনাব বি এম জাহাঙ্গীর ভাইয়ের অধীনে আমি কাজ করেছি এবং হাতে কলমে শিখেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে ভালো রিপোর্টার যারা, তাদের ৩ জন, মানে প্রশাসন বিটের যাদেরকে অভিভাবক বলা হয়, যাদেরকে প্রশাসন বিটের মানে শিক্ষক বলা হয়, তাদের ৩ জনই জনাব আহমেদ দীপু, জনাব এহসানুল হক বাবু এবং জনাব বি এম জাহাঙ্গীর ভাই।
তিনজনের সান্নিধ্যে থেকেই আমি আসলে প্রশাসন বিটের অনেক রিপোর্ট করার সৌভাগ্য আমার হয়েছে এবং হাতে কলমে একটা রিপোর্ট করা। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আজকে আমি যার সাথে এই বিষয়গুলো নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি, এটা আমার সৌভাগ্য যে আমার এই রিপোর্টিং গুরু জনাব BM জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমি ইউটিউব চ্যানেলে কথা বলছি, এটা আমার সৌভাগ্য। কারণ আমি তার কাছ থেকেই হাতে কলমে রিপোর্টিংটা শিখেছি এবং আজকের ওবায়দুল্লাহ বাদল তাদেরই সৃষ্টি। আমি না বাদল, কৃতজ্ঞতা আপনি আপনার যোগ্যতায় আসছেন, আমরা ব্যক্তিগত আলোচনা নাইবা করলাম নাইবা করি, আসেন আজকের আপনার রিপোর্ট নিয়ে তারপরে আলোচনা করি। আজকের যে বিষয়টি আমি বলতে চাই ওইটুকু না বললে আসলে অপূর্ণ থেকে যাবে। আমি আপনার রিপোর্ট দেখে এখন আমি কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছি সচিবালয় বিটে। আসলে এই রিপোর্টটি বেশ কিছুদিন আগে থেকে আমি এর আগেও রিপোর্ট করেছিলাম, কিন্তু নতুন সরকার 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন সরকার আসার পর যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব ফারুকি আজম বীর প্রতীক মহোদয়, উনি যখন দায়িত্ব নিয়েই প্রথমেই ঘোষণা করেছিলেন যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন তাদের একটি তালিকা করবেন তিনি, এবং তার সরকার তালিকা করে যাচাই বাছাই করে যাদেরকে পাওয়া যাবে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের বিষয়ে তারা মানে যাদের ভুয়া বা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে চাকরি বা সুযোগ সুবিধা নিয়েছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা, উনি ফৌজদারি মামলা এই শব্দটি ইউজ করেছিলেন, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটি ঘোষণা দিয়েছিলেন যে যারা স্বেচ্ছায় তাদের মুক্তিযোদ্ধার সনদ সারেন্ডার করবেন তাদেরকে মাফ করা হবে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আসলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনই মূলত মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা এবং চাকরির ক্ষেত্রে আগে থেকেই কোটা ছিল, সেটি আরো বেগবান হয় এবং অনেকেই তখন এই মুক্তিযোদ্ধা কোটাকে মানে একেবারে সোনার হরিণ মনে করে। এবং ওই সময় আপনারা খেয়াল করবেন যে 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা মরহুম H.T. ইমাম সাহেব ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি অনুষ্ঠানে বলেছিলেন যে তোমরা শুধুমাত্র লিখিত পরীক্ষায় টিকে আসো, বাকিটা আমরা দেখব। আর মুক্তিযুদ্ধ কোটায় যারা আবেদন করতেন তাদের তো বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে, সেটি এখন বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, মূল কথায় ফিরে যেতে চাচ্ছি। মুক্তিযোদ্ধা কোটায় যারাই আবেদন করেছে 5 নাম্বার পেলেই তারা মানে চাকরিটা হয়ে যেত। এমতো অবস্থায় আমার প্রশ্নটা ছিল যে অনেক বড় বড় আমলা তারাও শেষ বয়সে এসে এই সনদ নিয়েছিলেন, নিশ্চয় আপনি জানেন। তাদের মধ্যে অনেকে এখন সনদ ফেরত দিতে রাজি হয়েছেন। আমার প্রশ্ন হলো যে শুধু কি সনদ ফেরত দেওয়াই শাস্তি, না তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা উচিত? জাহাঙ্গীর ভাই, আসলে এইটা তো শুধু মানে সারেন্ডার করলেই কি তাদের হবে নাকি? তারা যে এতদিন সরকারের সুযোগ সুবিধা নিয়েছে, আর্থিক বেনিফিট নিয়েছে, তারা ভুল তথ্য দিয়ে তাদের কোটায় যে চাকরিগুলো হয়েছে আরেকজন মেধাবী ছেলের অধিকারকে সে ক্ষুণ্ণ করেছে, এটির তো টোটাল একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটি জাতিরও প্রত্যাশা, কারণ তারা শুধু জাতিকে প্রতারিত করে নাই, তারা মেধাবী ছাত্রদেরকে, যার মেধার কারণে চাকরিটি হওয়ার কথা ছিল সেই চাকরি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, এবং যিনি যোগ্য না তিনি সেই চাকরিটি নিয়ে বহাল তবিয়তে এখন চাকরি করছেন, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের নাতিপুতি থেকে শুরু করে তাদের কোটায় তাদের বংশধরেরা চাকরি করছে। এটি রীতিমতো অন্যায়। ক্যাডার সার্ভিসে আছে, পুলিশে আছে, প্রশাসনে আছে। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ প্লিজ বলেন। তারা ভুয়া মুক্তিযোদ্ধা, তার বাবা মুক্তিযোদ্ধা না, কিন্তু যাদের বাবারা এই ধরনের মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, সেই সনদ বলে
তাদের সন্তানরা নাতিপুতিরাও কিন্তু এখন বিভিন্ন ক্যাডার সার্ভিসে আছে। এটা কত বড় ভয়াবহ অপরাধ। ভাই এইটা তো একেবারে বাংলাদেশের আইন, বিদ্যমান যেসব আইন আছে এই আইন অনুযায়ী তো ফৌজদারি অপরাধ, এবং এটি মানে সরকার চাইলে এটি চিহ্নিত করে, সরকার যেহেতু 89,235 জনকে মানে তালিকা করেছেন। আমি যতদূর জানি, আমি সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব ইশরাত চৌধুরী আমাকে জানিয়েছেন যে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, যারা মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়েছে তাদের কাগজপত্র সঠিক কিনা, গ্যাজেট সঠিক কিনা, এগুলো যাচাই বাছাই চলছে। যেগুলোর বিরুদ্ধে মানে পর্যাপ্ত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে না, তাহলে ধরেই নেওয়া হবে যে তাদের সনদটি ভুয়া, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে তারা। এবং তারা যে সুযোগ সুবিধা নিয়েছে, আর্থিক সুবিধা নিয়েছে, সেটি কিভাবে রিকভার করা যায় সেটি পরবর্তীতে হয়তো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর সেটি আপনাকে সচিব মহোদয় নিশ্চিত করেছে মামলা হবে? জি, উনি নিজেই বলেছেন। তাহলে এবং একাধিকবার উপদেষ্টা মহোদয় একাধিকবার গণমাধ্যমের কাছে বলেছে যে যারা মানে অমুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়েছে, এটি ফৌজদারি অপরাধ, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। আপনার কি মনে হয় না যে অলরেডি এই সরকারের 7 থেকে 8 মাস পার হতে চলছে, এই সময়ের মধ্যে তারা কি দু একটি কেসও ধরতে পারতো না? আসলে ভাই আমি এই রিপোর্টটি করতে যে সচিব ইশরাত চৌধুরীর সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি, তার আগে আমি আরেকটি রিপোর্ট করেছিলাম, ওইটি উপদেষ্টা মহোদয়ের বক্তব্য দিয়েই, যে উনি বলেছিলেন যে আমরা এই ভুয়া মুক্তিযোদ্ধা ধরার জন্য যেটা করতে চাই, প্রত্যেকটি উপজেলা বা ইউনিয়নে জনসমাবেশ যে জায়গাগুলো, জনসংগম ঘটে, সেই জায়গাগুলোতে ওপেন সাইনবোর্ডে দিয়ে দিবে যে এই ইউনিয়নে এতজন মুক্তিযোদ্ধা, এই গ্রামে এতজন মুক্তিযোদ্ধা, এই উপজেলায় এতজন মুক্তিযোদ্ধা। এটি দেখে লোকাল মানে স্থানীয় জনগণ জানতে পারবে যে উনি মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে বা উনি মুক্তিযোদ্ধা। তখন যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয় তখন এলাকার লোকজনই এটি ধরিয়ে দিবে। তো এই জিনিসটি আমি যখন এই রিপোর্টের বক্তব্য নিতে গেলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এটির অগ্রগতি কি? তখন উনি বললেন যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ওই সিদ্ধান্তটি একটু পিছিয়ে এসেছি, এটি পরে কি করবেন উপদেষ্টা মহোদয় বলতে পারবেন। তার মানে হচ্ছে যে সরকার যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছিল সেটি কিন্তু খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল। সামথিং হ্যাপেন্ড। হ্যাঁ, এখন সেখান থেকে পিছিয়ে এসেছে। আসলে এই যে তালিকাটা হলো জাহাঙ্গীর ভাই, আমার কাছে মনে হচ্ছে এটি আসলে শেষ পর্যন্ত লক্ষ্য উদ্দেশ্য সফল হবে কিনা সেটিও আমাদেরকে মিডিয়া কর্মী হিসেবে আমার মনে হয় ফলো আপে রাখতে হবে। আমরা ইতিমধ্যে এরকম বেশ কিছু বিষয়ে সরকারের এই ধরনের সিদ্ধান্তের মতো দেখেছি, তাদের পিছিয়ে আসতে দেখেছি, যে আমরা তো আশা করতে চাই, আশা রাখতে চাই সরকার এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেবে এবং যারা এই ধরনের জালিয়াতি প্রতারণা আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে। বাদল, আমি এই মুহূর্তে আরেকটি বিষয় আসতে চাই, যেহেতু দীর্ঘদিন আপনি প্রশাসন বিষয়ে কাজ করছেন, আমরা করে আসছি, তো একটা বিষয় লক্ষণীয় যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে বলা হয় ফ্যাসিস্ট, এবং তারা কার্যত ফ্যাসিস্ট, তো সেই সরকারের আমলে আমরা যেভাবে প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হতে দেখেছি, যেভাবে বিভিন্ন পেশাদার নিরীহ আমলাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে, আমরা লক্ষ্য করছি দুঃখের সঙ্গে যে এই সরকারের আমলেও পদোন্নতির ক্ষেত্রে একই ধরনের বঞ্চনা আমরা দেখতে পাচ্ছি। এটি 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 কি কারণ বলে আপনি মনে করেন? আমাদের এখানে কারেন্ট চলে গেল আসলে। আচ্ছা, এমনি বলেন, এটা লাইট দিয়ে বলেন, কোনো সমস্যা নাই, কারণ বাইরে তো একটু আবহাওয়া খারাপ। আমরা এখনই শেষ করে দিব, এখনই শেষ করে দিব। এই লাইনটা জানতে চাচ্ছি যে পদোন্নতি বঞ্চনা আগের মতো এখন হচ্ছে কেন? মানে এই যে এখন যে পদোন্নতি বঞ্চনা, আসলে ভাই আমি এই যে সর্বশেষ যে পদোন্নতি হলো 24 ব্যাচে, বিসিএস 24 ব্যাচের জয়েন্ট সেক্রেটারি হলো, এখানে যে জিনিসগুলো দেখলাম সেটি হচ্ছে যে আগের সরকারের
কিছু যেমন সালমান এফ রহমান সাহেবের পিএস, তারপরে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সাহেবের পিএস, সাবেক কিছু জেলার ডিসি, কিছু মন্ত্রীর পিএস, তাদের পদোন্নতিও হয়েছে, আবার অনেকের হয় নাই। আবার কেউ কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও কারো কারো হয় নাই। আসলে যাদের এটি কোন পদোন্নতি হওয়ার কথা ছিল না তাদেরও হয়েছে, যারা জি বিতর্কিত। জি অথচ যারা জি প্রফেশনাল পেশাদার তাদের পদোন্নতি হয় নাই। এটা তো খুব এই বাজে। এইটি আসলে ভাই, আপনি যেহেতু দীর্ঘদিন এইটা করছেন, এই বিটটা করেছেন, আসলে আমরা নিজেরাও কিছুটা ধোঁয়াশার মধ্যে, যে আগে যেভাবে আমরা অনুমান করতে পারতাম যে এবার পদোন্নতিতে এই কর্মকর্তাগুলোর ইমেজ ভালো, এই কর্মকর্তাগুলো দক্ষ, এই কর্মকর্তাগুলোর ভাবমূর্তি ভালো, তারা পদোন্নতি পাবেন নিশ্চিত হতাম। কিন্তু এই সরকারের সময় বা এই 5 আগস্টের পট পরিবর্তনের সময় আমরা দেখলাম যে যারা অতীতে আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে পদোন্নতি পায়নি, নিজেদের নানান অপকর্মের কারণে, তারাও কিন্তু পদোন্নতি বঞ্চিতের নামে কিন্তু পদোন্নতি নিয়ে গেছে। এবং কিছু কিছু ব্যাচের আর কোনো ক্যান্ডিডেটই নেয় পদোন্নতি ছাড়া, মানে সবাই একটা ব্যাচের সবাই পদোন্নতি পেয়ে গেছে। ইভেন আমরা কিন্তু শুনেছি যে যে জি একজন চাকরিতে নাই, চাকরিতে অবসরে গিয়েছে, এমন নাকি প্রমোশন পেয়েছে। হ্যাঁ, সবচেয়ে মজার ঘটনা এই যে সম্প্রতি যে যুগ্ম সচিব পদে যে পদোন্নতিটা হলো, একজনের নাম তো ছিল যে উনি পদোন্নতি পেয়েছেন, অথচ উনি বেশ আগেই পিআরএল চলে গেছেন, কিন্তু ভাবা তার যায়। জিও জারি হলো। আবার কিছু জিনিস আছে যে জিও 2 বার করা হয়েছে, আগের জিওতে তার নাম নাই, পরের জিওতে হয়তো 2 জনের নাম আবার অ্যাড হয়েছে। আসলে এসএসবি, আমি জানি না এটা কি করে সম্ভব যে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর আমরা একটি কোনোদিন শুনি জিও নাই। জারি হওয়ার পর আবার কি করে মানে নতুন করে অ্যাড হয়, এটি আসলে এসএসবির কর্তা ব্যক্তিরাই উত্তর দিতে পারবে। তবে আমাদের বাদল, কাছে এগুলো নজিরবিহীন, হ্যাঁ, মানে আমি অতীতে আসলে কখনো এরকম হয়নি। আপনার সাথে এই প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে আমি ভবিষ্যতে আরো আলোচনা করব। কারণ দর্শকদের, দেশের মানুষকে এবং যারা প্রশাসনে কর্মরত আছেন তাদেরকে অনেক বিষয় জানানো দরকার। আমরা অনেক কিছু আমরা খবরের কাগজে সবাই লিখতে পারি না, বা আপনারা সবাই লিখে প্রকাশ করা যায় না। আশা রাখি যে এইভাবে যদি আমরা একটু আলোচনা করি খোলামেলা, তাহলে মানুষ অনেক কিছুই বিস্তারিত জানতে পারবে আর কি। তো ভবিষ্যতে বাদল, আপনার সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আগামীতে যদি কখনো আপনি ডাকেন, আমি ইনশাআল্লাহ প্রশাসন নিয়ে আপনার এই ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতার সাথে আহ, এ আলোচনায় আসতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং দর্শক শ্রোতাকে। থ্যাংক আসসালামু ইউ, থ্যাংক আলাইকুম। ইউ।